শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত শাহজাদা দারা শুকো উপন্যাসের এর আগের পর্ব অর্থাৎ 17 নম্বর পর্বটা পড়ার পর কিছুক্ষণ এই লেখার আবেশে বুঁদ হয়ে বসেছিলাম। কোনো প্রেমের পর্ব যে ঠিক এভাবেও লেখা যায় সেটা আমি আগে জানতামই না। আপনাদের কেমন লেগেছে জানালে খুব খুশি হব। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ অষ্টাদশ দিন। শুরু করি। 16। রাজধানী আগ্রার বড় মকবরার গায়েই চবুতরা চক, যেখানে আর কি বিকেল হতে না হতেই ফুলের মেলা বসে যায়। দেহাত থেকে ফুলের গোছা নিয়ে এসে মেয়েরা পসরা সাজায়। সন্ধ্যের মুখে মুখে রাইস মানুষজনের বাহার হলো এই ফুল। তারা ফুল কিনে ডান দিকে এগোলে শয়তানপুরায় পৌঁছে যায়। বাঁ দিকের রাস্তাটা গিয়ে মিশেছে রাজা কি মান্ডিতে। পাথুরে গলি, গলির দুধারে বাড়ির গায়ে বাড়ি, ঘিঞ্জি মতো। রাজা কি মান্ডি এইভাবেই শয়তানপুরার শেষাশেষি গিয়ে মিশেছে। এই মেশামেশির জায়গাতেই গানেওয়ালিদের ঘর, শরীর আর সুরের পাশাপাশি বসবাস। সারা রাত বর্ষার ভেতরেও ঘোড়ার গাড়ির আনাগোনা থেমে নেই। হঠাৎ হঠাৎ যমুনার আকাশে বিদ্যুৎ ঝলকায়, তাতে পলকের জন্যে ভিজে পাথুরে গলি অন্ধকারে ভেসে ওঠে। দেখা যায় কোতোয়ালের ঘোড়সবার আপাদ মস্তক ঢেকে শয়তানপুরার দিকে কাদের যেন তাড়িয়ে নিয়ে যাচ্ছে। ওরই ভেতর দোতলার আলো ছড়িয়ে পড়া জানালা দিয়ে ভাঙা হাসি, মেয়েলি গলার আধখানা দাদরা গড়িয়ে পড়ে। প্রথম রাতে আগ্রাওয়ালি রেহানা আজ দুজন সমজদার খদ্দের পেয়েছিল। একজন কনৌজের চানার কারবারি, অন্যজন দেওয়ানখানার বেশ মাঝারি মাপের কোনো শাহী আমলা। নিজের পরিচয় কবুল করেননি। রেহানা ধরেছিল কেদারা, প্রায় মাঝ রাত অবধি টেনেছিল। চানার কারবারি শরাব বিশেষ ছোঁয়নি, খাবার পড়েই ছিল। রেহানা সমে এসে পৌঁছলে সামান্য দুল ছিল, কিন্তু সমাজদারিতে চানার কারবারির কোনো বাড়াবাড়ি ছিল না। দেওয়ানখানার আমলা যাও বা দু একবার কাবাব ভেঙে খেয়েছে, শরাব ছুঁয়েও দেখেনি। রেহানার গানে তারিফ জানাতে মাঝে মাঝে মাথার ফুলকারির টুপি খুলে ফেলছিল, আবার পরে নিচ্ছিল। তারা চলে যেতে দৌড় বন্ধ করে রেহানা নিজের কাছে বসেছিল। একবার উঠে জানালা বন্ধ করা দরকার। বৃষ্টির কোনো থামা নেই। এখন সে শব্দ যেন তার মাথার ভেতর গিয়ে পড়ছে। গালিচার ওপর বসা নিজের ছায়া উল্টো দিকের বিরাট আরশিতে। নিচে আবদারখানায় রসুইকার, বাঁদিরা সবাই এতক্ষণে ঘুমে কাদা হয়ে আছে। আরশি রেহানাকে দেখে আসল রেহানা নিশ্চিন্ত হল। এই গানেওয়ালি মেয়েটা নিশ্চয় কোনো ভাবনার ভেতরে ভেতরে কাঁটা হয়ে আছে। কিসের সেই ভাবনা? যে বসন্তলাল একদিন তার নাকের নথ খসিয়েছিল, সে আজ সাধু। আর আমি? আরশিতে একে একে ছবির মতো সবই দেখতে লাগলো আগ্রাওয়ালি রেহানা। একটি 8-9 বছরের মেয়ে, খুব সেজেছে। ঘাগরা সামলাতে সামলাতে সে বিরাট এক পিপুল গাছের নিচে এসে দাঁড়ালো। জৌনপুরে কোঠাবাড়িটা বড়ই ছিল। তার সঙ্গে সঙ্গে বাজনদাররাও গাছতলায় এসে বাজাতে লাগলো। দিগার, ঢোল, সানাই, বাঁশি, পানাব, মেয়েটিকে ঘিরেই সব। গাছতলায় ছুটে এসে একদল মেয়েও ওই মেয়েটিকে ঘিরে নাচতে লাগলো বাজনার সঙ্গে সঙ্গে। নাচিয়ে মেয়েগুলো অনেক বড়, নাচ আর থামেই না। 8-9 বছরের মেয়েটির নাকে মতি বসানো বড় এক নথ। সামনের উঠোনে বড় পেতলের ডেগে বিরিয়ানি বসেছে, তার সুগন্ধ বাতাসে। এমন একটা আনন্দ বাতাসে চারিয়ে যাচ্ছে চারদিকে, তা থেকে কেউ বেরোতে পারছে না। সবাই হাসছে। উঠোনের উল্টো দিকে
আমলকির ডালে একটা হীরামন এসে বসল, লাল গলা। সবাই ছোট মেয়েটিকে বলল, রেহানা, তুই খুব ভাগ্যবতী, হীরামন খুব ভালো লক্ষণ। বিকেল হতে ছোট রেহানার গায়ে একের পর এক গয়না পরানো হলো। চোখে সুরমা, কপালে বিন্দিয়া, পায়ে পায়জোর, ঘাগরায় আতর। ঠিক সন্ধ্যের মুখে একটি 25-26 বছরের ছেলে এলো ঘোড়ায় চড়ে, সঙ্গে সানাই। হুলস্থুল পড়ে গেল। রেহানা জানতে চাইল, কি ব্যাপার? একজন বয়স্কা মেয়ে মানুষ বলল, ও মা, আজ যে তোর বিয়ে, তাও জানিস না? মেয়েটি বিড়বিড় করে বলল, আমার বিয়ে? মিশি দিয়ে দাঁত মেজে মিশমি হলো, তারপর যে বিয়ে হলো আমার। মেয়ে মানুষটি বলল, আমরা তওয়াইব ঘরের মেয়ে, এই তো আমাদের নিয়ম, মনে নেই তোর? যখন আরো ছোট ছিলি খুব নাচ গান হলো, শির ঢাকাই দিয়ে তোর একবার বিয়ে হয়েছিল, তারপর মিশমির পর আর একবার। আজ তোর সেই মিশমির খসাম এলো আবার ঘোড়ায় চড়ে, দেখবি ক্ষণ কি হয়। রেহানার ঘুম পাচ্ছিল সন্ধ্যের দিকে, হাই তোলার দশা, অথচ তাকে ঘিরেই সব নাচ গান, সানাই, কত কি। খসামকে একবার দেখেছে রেহানা উঁকি দিয়ে, বেশ দেখতে। মিশমির সময় দেখেছিল, কিন্তু ঠিক মনে নেই। খানিক রাত হতে রেহানাকে একটা ঘরে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল খালেদা ফুফু, হাসতে হাসতে। সামনেই পালঙ্ক ছিল, তার উপর হুমড়ি খেয়ে পড়ল গিয়ে রেহানা। মুখ তুলে দেখে পালঙ্কের কোণে সেই খসাম বসে, দিব্যি গোড়াপানা, গায়ে চকচকে কাম্বাদার। সে এগিয়ে এসে বলল, মুখটা তোলো, একবার দেখি। রেহানা পিছিয়ে এলো। তুমি কে? আমি? হাসল ছেলেটা, তোমার খসাম, বসন্তলাল। এবার মুখটা তোলো তো। রেহানা মুখ না তুলতেই বসন্তলাল আলতো করে নাক থেকে মতি বসানো নথ খুলে ফেলল। খুললে যে বড়, নথ উতার নাই তো আমার কাজ, আমি যে বসন্তলাল। এসো, কাছে এসো, কত নথ খুলে নিলাম এই অল্প দিনে। পরদিন ঘুম থেকে উঠতে লজ্জা করছিল রেহানার, কিন্তু আস্তে আস্তে সব সয়ে এলো। তওয়াইব রীত রিসালা মতো বসন্তলালের চলে যাওয়ার কথা পরদিন সকালে, কিন্তু বসন্তলাল থেকে গেল। রেহানার ওপর টান ধরে গেল, রেহানারও তাই। আরেকখানা ছবি সামনের আরশিতে, যেন বা রেহানার মনের ভেতরটা সামনের আরশিতে গিয়ে ফুটে উঠেছে। সন্ধেবেলা খসাম বসন্তলাল হঠাৎ ফিরে এসেছে ঘরে। এই সময়টা তার মান্ডিতে বসে রাজা উজির মারার কথা। ঘরে তখনও আলো জ্বলেনি। আচমকা এসে বসন্তলাল তার 2 হাতের জোড় রেহানার মাথার চুলের ঢালে খুলে দিল, দিয়েই হাততালি। দেখো দেখো, কি সুন্দর। রেহানা বুঝতে পারেনি, কি কি সুন্দর? ভালো করে দেখো। মাথার পেছন থেকে চুলের গোছ বুকের ওপর টেনে এনেই চমকে উঠল রেহানা। করেছ কি? এই বেতামিজি আমার ভালো লাগে না। ভালো করে দেখো, সন্ধ্যার এই অন্ধকারে কি সুন্দর দেখাচ্ছে, যেন জরির কাজ। রেহানা কোনো কথা না বলে নিজের চুলের গোছ থেকে একটা একটা করে জোনাকি বেছে বের করতে লাগল। আরেক জায়গায় নথ উতান্নার ডাক পড়ায় সেই বসন্তলালও একদিন চলে গেল। শয়তানপুরে গিয়ে ওঠার মহারত করে দিয়ে যাবার সময় বসন্তলাল একখানা ছোরা পালঙ্কের বাজুতে বসিয়ে দিয়ে গেল, দিয়ে বলল, রেহানা, এই ছোরার সঙ্গে তোমার এখন বিয়ে হলো, আজ থেকে এই ছোরাই তোমার খসাম। রেহানার চোখ জলে ভরে গিয়ে অন্ধ হয়ে গেল। সে আন্দাজে ছোরাখানা তুলে নিয়ে বসন্তলালের পেটে বসিয়ে দিল। অন্ধ কান্নায়, অন্ধ দুঃখে বসন্তলাল পড়ে গেল। চিৎকার, ছোটাছুটি, হেকিম। খালেদা ফুপু ভীষণ পেটালো রেহানাকে। চোট তেমন গহরাই নয় বলে বসন্তলাল দিন ছাতেকের ভেতর উঠে দাঁড়ালো।
নাইকুণ্ডলীর বাঁ দিকে একটা কাটা দাগ নিয়েই সে আরেক জায়গায় নথ খসাতে চলে গেল। সেই ছুরির সঙ্গেই ফুফু রেহানার বিয়ে দিল। অনেক পরে রেহানা শুনেছিল সুরাটে গিয়ে বসন্ত সাধু হয়েছে। বসন্তলাল চলে যেতে সেই ছোড়া বাঁট অবধি তার বুকে বসে গেল। এখন একবার মনে হলো রেহানার ওড়না সরালেই বুকে গেঁথে থাকা ছোড়ার হাতলের ছবি আরশিতে ভেসে উঠবে। চমকে উঠে দাঁড়ালো আগ্রাওয়ালি রেহানা। চিৎকারই করে উঠল, বাইরে মাঝ রাত জুড়ে বৃষ্টি, ঘরে নিভে আসা আলোয় আরশিতে এ কার ছবি? লোকটা ছুটে এসে রেহানার মুখ চেপে ধরল। শব্দ করো না, আমি গান শুনতে আসিনি। রেহানা তার শক্ত হাতখানা দাঁতে কামড়াতে গেল, পারল না। সে নিজেই রেহানাকে ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে রেহানা পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ রাখল। আপনি কে? সে পরিচয়ে তোমার দরকার কি? বৃষ্টি থামলেই চলে যাব, রাত ফুরোনোর অপেক্ষায় থাকব না। রেহানা ভালো করে দেখল মানুষটিকে। ফৌজিই হবে। কোমর বাঁধে আকবরী পিস্তল ছাড়াও হাত কুড়ুল ঝুলছে। বোঝাই যায় বুকের কামবার নিচে লোহার পাত আছে। মাথায় সবসময় উষ্ণিস থাকে, কেননা সেই মতো চুলের ভাঁজ। সারা গা ভিজে চুপসে গেছে। পায়ের পট্টি নাগড়ারও একই দশা। একগাল পাকা দাড়ি, মাথাটিও কাঁচা পাকা। দাঁড়ানো, ঘুরে তাকানো, রীতিমতো বাঘেরই মতো। হঠাৎ কোতোয়াল যদি এসে পড়ে তো কি বলবো? আপনি অন্তত গায়ক সেজে বসুন, আমি কিঙ্গিনা ধরি। বেতামিজ! আমি ফৌজে গান শোনাই না, গান শুনিও না। আমার হুকুমে গোলা ছোটে, ঘোড়সওয়ার ছোটে। এখন আপনি কোত্থেকে ছুটে আসছেন? আপনার ভালোর জন্যেই বলছি। রসিকতার ধারও ধরতে পারল না ফৌজি মানুষটি। সে বলল, উপস্থিত কালাহান্ডির জঙ্গল পেরিয়ে মহানদী ডিঙিয়ে তবে আসা, রাতে রাতে চলা, দিনে দিনে লুকিয়ে থাকা। ও, আপনি তাহলে শাহজাদা খুররামের ফৌজে? ফৌজ আর কোথায়, সবাই চলে গেছে রাজমহল। আপনি তাহলে? আমার রিসালা মহাবাদ খাঁয়ের তোপের মুখে পড়ে উড়ে গেল। আমরা কজন মোটে তখন কালাহান্ডির জঙ্গলে রাস্তা খুঁজে মরছি। শের, বরা, সাপ, কি নেই সে জঙ্গলে। শাহজাদা কোথায়? খুররাম তখন রাজমহল পাড়ি দিয়েছেন। আপনি তো বাগী শাহজাদার তাবের লোক। আপনাকে লুকিয়ে রেখে শেষে আমি মরি। রাত ফুরোবার আগেই চলে যাব। অন্ধকার থাকতে আগ্রা দুর্গ পার হয়ে ফতেপুর সিক্রির রাস্তা ধরতে চাই। কোথায় যাবেন? সেকেন্দ্রা ছাড়িয়ে পগারের ভেতর দিয়ে 10 মাঞ্জেল গেলে আমার গাঁ। সেখানেও তো শাহী ফৌজ গিয়ে আপনাকে পাকড়াও করতে পারে। ধরা পড়েই তো দেশের 10 জনের ভেতর পড়ব, এভাবে আর লুকিয়ে বেড়াতে পারি না। বাইরে সর্বক্ষণ বৃষ্টির ছলছল। সেই শব্দে অতি ব্যস্ত ছুটন্ত ঘোড়ার পায়ের খটাখটো চাপা পড়ে যায়। আগ্রাওয়ালি রেহানা দেখল মানুষটি খুবই ক্লান্ত, বয়সের ভারে কিছুটা ঝুঁকে পড়েছেন। এগিয়ে হাত দুখানি ধরল। আপনি বসুন, রাত ফুরোতে এখনো অনেক বাকি। ফৌজি মানুষটি এ কথায় চুপচাপ এসে বসল। এবার সেই মানুষটি আগ্রার রাজা কি মান্ডির এই সামান্য গানেওয়ালি মেয়েটির কথায় অবাক হয়ে গেল। রেহানা জানতে চাইল, বেগম আরজুমান্দ বানু কেমন আছেন? ফৌজি মানুষটির মনে হলো যেন ঘরের কোনো মানুষের খবরাখবর জানতে চাইছে। তুমি তাকে চেনো? এমনি কোনো জান পেহচান নেই, কিন্তু কে না তাকে চেনে? তামাম হিন্দুস্থান জানে তিনি শাহজাদা বেগম। আওরাতদের ভেতর তিনি স্ত্রীরত্ন। এই যে পথের কষ্ট, রোদ, বৃষ্টি, শীত, তাঁবুতে শোয়া বসা সব মেনে নিয়েছেন বেগম। মুখের হাসিটি মোছেনি। মাসুম বাচ্চারা কেমন আছে? ফৌজি মানুষটি আরও অবাক হলো। তুমি ওদের দেখেছ? না, দেখব কোত্থেকে? থাকি রাজা কি মান্ডিতে, গাই গান। আমাদের কি সে ভাগ্য আছে? তবে শুনেছি। ওরাও ওদের আম্মিজানেরই মতো,
মঞ্জেলের পর মঞ্জেল হাতির গাদেলায় বসে পার হচ্ছে, তাঁবু গাড়লে সেখানকার মাঠেই ছোটাছুটি খেলাধুলো করছে। শাহী মাসুম বাচ্চা, বোধহয় ওই রকমই হয়। শুনতে শুনতে রেহানা গালিচার দিকে তাকিয়েছিল। বাইরে জলের ছলছল শব্দে গাঁথা জমাট অন্ধকার এক রাত, ভেতরে মধ্যবয়সী পরাস্ত এক যোদ্ধা। এত বড় অন্ধকার রাতে বিশাল হিন্দুস্থানের কোথায় এক কোণে শাহজাদা খুররম বেগম আর ছেলে মেয়েদের নিয়ে তাড়া খেয়ে পালিয়ে বেড়াচ্ছেন। শয়তানপুরা মহল্লা আর রাজা কি মান্ডি বাদে বাকি আগ্রা গভীর ঘুমে। দুর্গেও নিশ্চয় সবাই ঘুমিয়ে। দেওয়ানি খাসের সামনের খোলা চত্বর এখন বৃষ্টিতে ভিজে যাচ্ছে। মরি দরওয়াজার বাঁ পাশে হাতিশালায় হাতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। বৃষ্টি ধরে এলো। আমি উঠি। যাবেন? মায়া বাড়িয়ে লাভ নেই, রাত থাকতে আগ্রা দুর্গ পেরিয়ে যাব। রেহানা কোনো কথা বলল না। মানুষটি বেরিয়ে গেলেন। সিঁড়ি দিয়ে নামার সময় একবারও পেছনে তাকালেন না। নিচে দরওয়াজা বোধহয় বন্ধ হয়নি। বাতাসে বৃষ্টির তোড়ে পাল্লা খুলে যাচ্ছে, আবার বন্ধ হচ্ছে শব্দ করে। এর ভেতরেই রাজধানীর বড় মকবরার বুরুজ থেকে ভোরের আজান রেণু রেণু হয়ে ভেসে আসছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হাই আলে সালা, হাই আল্লেল ফালা। আজানের সুরেলা মিঠাস যেন বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ভর দিয়ে যমুনার আকাশে এসে ভাসছে। রেহানা তাড়াতাড়ি কনুই অবধি ধুয়ে নিল পা, কান, গলা। তারপর চটি পায়ে গলিয়ে এসে নামাজের মাদুর বিছিয়ে ফেলল। ওড়নায় মাথা, কান, গলা ভালো করে মুড়ে নিয়ে পা ভাঁজ করে চোখ বুঝল। আসসামি আল্লাহ হলেমান হামিদা, শোবান রাব্বের আলামিন, শোবান কদ্দু, শোবান কদ্দু। ফাজারের নামাজ কবুল করে এবার সালাম ফেরাতে বসল আগ্রাওয়ালি রেহানা, কিন্তু পারল না। কে যেন কাঁদছে। উঠে দাঁড়াতে পারল না। মনস্থির করে সালাম ফেরালো। তারপর সিঁড়ির মুখে গিয়ে দাঁড়ালো রেহানা। কে কে কাঁদে? কেউ জবাব দিল না। তার বদলে একেবারে কচি মতো কে কেঁদে উঠল। সেই সঙ্গে দরজা হাট করে খুলে যাওয়ার শব্দ, আবার সঙ্গে সঙ্গে পাল্টা বাতাসে দরজা হুট করে বন্ধ হয়ে যাবার শব্দ। সাহস করে নিচে নেমে এলো রেহানা। নামতে নামতেই বুঝল সিঁড়ির প্যাঁচের নিচে কে যেন কি যেন আছে। কিছু না দেখেই তার মনে হলো। চেঁচিয়ে উঠল রেহানা, কে ওখানে? বদলে ভেসে এলো গোঙানি। অবাকও হলো রেহানা। বাগী শাহজাদা খুররম লড়াই করছেন কালাহান্ডি রাজমহলের ওদিকে। সেখানকার লড়াকু জখম হয়ে এখানে এত দূরে আসে কি করে? আসা সম্ভব? রেহানা এবার সিঁড়ির শেষ ধাপ থেকে পা ফেলতে গিয়ে সরিয়ে নিল পলকে। মারিয়ে দিয়েছিল প্রায় আরেকখানা পা, তবে মেয়ে লোকের। পায়ের পাতা অবধি সালোয়ারে ঢাকা। কে গো তুমি? বলতে বলতে নেমে এসে দেখার জন্যে যেই আলো তুলেছে রেহানা, অমনি এক চিৎকারে তা প্রায় পড়ে যাওয়ার দশা হলো। বাচ্চার কান্না। হাত আলোটা সামলে নামিয়ে নিয়ে এলো রেহানা। মাটির সঙ্গে মিশে গেছে একখানা মুখ, রক্তহীন, সাদা। জলে কাদায় রক্তে মেখে গেছে গায়ের জামা। কোল বেয়ে একটি বাচ্চা, সবে দুনিয়ায় এসেছে। শীতে ঠান্ডায় ভীষণ জোরে কেঁদে উঠল। এ কি? কার বাচ্চা? কে তুমি? মেঝের সঙ্গে মিশে যাওয়া মুখখানা কোনো ক্রমে বলতে পারল, আমি লক্ষ্মী। লক্ষ্মী? হিঁদু? তা মরতে এখানে কেন? এটা কি মরবার জায়গা? বলতে বলতে রেহানা হাত বাতিটা সিঁড়িতে রেখে বাচ্চাটাকে কোলে তুলে নিল। নিতে নিতে বাঁ পায়ে এক ঠেলায় খুলে যাওয়া দরজার পাল্লা ফের বন্ধ করে দিল। এই মহা পৃথিবীর যেটুকু একসঙ্গে দেখতে পাওয়া যায় সেটুকুই একজন মানুষের নিজের পৃথিবী। তার সঙ্গে যোগ হয় বড়জোর তার আগেকার দেখা পৃথিবীর কিছুটা কিছুটা, সেই সঙ্গে কিছু শোনা কথা, পড়া বই আর খোয়াব, আশা, উচ্চাশা,
যার ভালো নাম আকাঙ্ক্ষা। কিন্তু এর বাইরেও তো মহাপৃথিবী পড়ে আছে নদী নালা পাহাড় পর্বত মানুষজন নিয়ে। সেই পৃথিবীতে হাতি কামান উট ঘোড়সওয়ার ঘোড়া বন্দুকচি দিয়ে ঘেরা দুনিয়াটা যেন ক্রমেই ছোট হয়ে আসছে মনে হলো শাহজাদা খুররামের। কালাহান্ডির জঙ্গল ধামসে দিয়ে শাহজাদার হাতি চলেছে। বর্ষার পর হাতিরা চলার পথের দুধারে কচি পাতা নরম ডাল শুঁড়ে পেঁচিয়ে গলা দিয়ে পেটে পাঠাচ্ছিল। হাতির পিঠে গাদেলায় বসে শাহজাদা খুররাম বুঝলেন তার এই প্রিয় হাতি ফিল ইজাং কোথায় যেন অস্বস্তিতে ভুগছে। হাতি থামাতে বলে শাহজাদা নিচে নামলেন। ভাই আর মেট তো তটস্থ। বিলোচপুর থেকে হটে আসা তাও 2 বছরের বেশি হয়ে গেল। সেই থেকে শাহজাদা তার এই পেয়ারের হাতি ফিল ইজাংয়ের পিঠে পিঠেই রয়েছেন। দক্ষিণে হটে যাওয়া আবার বিন্ধ্য পাহাড় বাঁয়ে ফেলে কালাহান্ডির দিকে উঠে আসা, আগাগোড়াই কোনো হাতি বদলাননি শাহজাদা। খুররাম নেমে পড়ায় তার পেছনের হাতিরাও থেমে পড়ল। শীত আসেনি, আবার গরমের গরম চলে গেছে। আরজুমন্দ বানু বারবার বললেন, তুমি এখন নিচে নেমো না দাঁড়া। হাতির গা থেকে পিছলে নিচে নেমে পড়ল দাঁড়া। এই যাব আর আসবো আম্মিজান। কয়েকটা হাতি পেরিয়ে দাঁড়া একেবারে সামনে এসে দাঁড়ালো। দুপুরবেলার বনতল আশ্চর্য নির্জন আর সুন্দর। এখানকার কোনো গাছেরই সে নাম জানে না, জানে না পাখিদের নাম। বিশাল 2 গাছের ঘন ছায়ার নিচে নিজের আব্বা হুজুরকে দেখে মনে হলো বনের বাদশা দাঁড়িয়ে আছেন। সামনে তার পেয়ারের হাতি ফিল ইজাং দাঁড়িয়ে, তার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এ ছবি দেখে দাঁড়া দৌড়ে তার আব্বা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালো। এখন তার নিজেকে আগের চেয়ে অনেক বড় মনে হয়। আগ্রা দুর্গের মক্তবে গালিচায় বসে দাইলামি সাহেবের কাছে আফলাতুন পড়ার চেয়ে এই জঙ্গলের কাছে ওই দূরের পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে আসমানের চাঁদোয়ার নিচে আলো শব্দ রং জিন্দা জীবনের পড়া চোখ দিয়ে চাকতে কান দিয়ে শুনতে অনেক বেশি ভালো লাগে সুলতান মোহাম্মদ দারা শুকর। 2 বছরেরও বেশি হয়ে গেল সে হিন্দুস্থানের বনপথে পাহাড়ে প্রান্তরে হাতির পিঠে গাদেলায় বসে রাত দেখেছে, দিন দেখেছে, শীত গ্রীষ্ম বর্ষা শরীর দিয়ে মালুম করেছে। এর চেয়ে বড় জানা আর কি হতে পারে? দুনিয়ার মক্তবে বসে দুনিয়াকে পড়ে ফেলা। এই পায়ে পায়ে হিন্দুস্থান ঘুরে তার বয়স যেন 10 সন বেড়ে গেছে। দখল হামলা মেহনত পাসিনা জন্ম মৃত্যু জয় পরাজয় কয়েদি আজাদি সবই এক ইনসানের জীবনে ছবির মতো যায় আসে। খোদা তালা ছবিগুলো বদলে বদলে দেন শুধু, এর জন্যে উতলা হবার কিছু নেই। কি হয়েছে আব্বা হুজুর? এখনই দেখতে পাবে। এত বড় জানোয়ার এতক্ষণ চুপচাপ সহ্য করেছে, আর পারেনি, তাই চোখ দিয়ে জল পড়ছে। বলতে বলতে শাহজাদা খুররাম 2 হাতে দস্তানা পরে নিলেন। সবার চোখের সামনে খুররাম ফিল ইজাংয়ের সুরের মাঝামাঝি গিয়ে দাঁড়ালেন। তার 2 পায়ের ভেতর সুঁড় উঁচু করতেই খুররাম ফিল ইজাংয়ের মুখের কাছাকাছি পৌঁছে গেলেন। তার মাথার দুপাশে হাতির 2 বিশাল দাঁত। ভাই আর মেট ওদিকে তাকাতে পারছিল না। ফিল ইজাং বড় মেজাজি লড়াকু হাতি, যে কোনো মুহূর্তে শাহজাদাকে দাঁতে গেঁথে ফেলতে পারে এখন। খুররাম অবলীলায় তার দস্তানা পরা হাতখানা হাতির মুখের ভেতর পাঠিয়ে দিলেন। দিয়েই হাত বের করে এনে শূন্যে বাড়ালেন। 7-8টা জোঁক খসে পড়ল। এভাবে দাফে দাফে খুররাম প্রায় 30টার মতো জোঁক বের করে এনে তবে লাফিয়ে নিচে নামলেন। নেমে দাঁড়াকে বললেন, হাতি লড়াই হামলার পহেলা হাতিয়ার, তাকে সবসময় সজুত রাখবে। গর্ব আর বিস্ময় দাঁড়াকে একই সঙ্গে আচ্ছন্ন করে ফেলেছিল। আব্বা হুজুরের সাহসের জন্য গর্ব, বিস্ময়। আব্বা হুজুর কি করে জানলেন জোঁকের জন্যেই ফিল ইজাং কাঁদছে? আগেই খবর ছিল ময়ূরভঞ্জ কেওনঝড় কালাহান্ডি পার্লা কমিটি
এইসব সরকার আর দরিয়া অবধি ছড়ানো বাকি জায়গার সুবেদার আহম্মদ বেগ কাজকর্মে আস্ত একটি অপদার্থ। শাহজাদা তাকে চিঠি পাঠান, আমাদের সঙ্গে যোগ দিন, আগ্রায় মসনাদে বসলে আপনাকে যথাযোগ্য পুরস্কৃত করা হবে। এই চিঠির জবাবের অপেক্ষায় ছিলেন শাহজাদা। খবর এলো সুবেদার আহম্মদ বেগ পালিয়ে গেছেন, তিনি এখন রাজমহলের পথে। খুররমের মুখখানা ঝলসে উঠল। হাতিতে উঠতে উঠতেই তিনি হুকুম দিতে লাগলেন, ঘোড়সওয়াররা কোন পথে এগোবে, কামানের গাড়ি কিভাবে নিয়ে গেলে বাংলার সুবেদার ইব্রাহিম খাঁ ফাতেজাং একদম সন্দেহ করবেন না। রসদ ফুরালে রাজমহলের আগেই গঙ্গা তীরে কোথায় কি পাওয়া যাবে তার বিশদ হিসেব। 2 হাতি পিছনেই ছিলেন বেগম আরজুমন্দ বানু। তিনি খবর করলেন শাহজাদাকে একবার আসতে হবে। এগোতে এগোতেই শাহজাদা হাতি ছেড়ে ঘোড়ার পিঠে সারা বাহিনীর এপিট ওপিট ঘুরে তদারকি করছিলেন। এই অবস্থাতেই তিনি একবার বেগমের হাতির পাশাপাশি এসে দাঁড়ালেন। তখন বিকেল। জঙ্গল পেরিয়ে ফৌজ চলেছে একটা উঁচু মতো টিলার পাশ দিয়ে। উঁচু নিচু ঘাসে ঢাকা মাঠে লাল রঙের গাই, কালো রঙেরও আছে। যত দূর দেখা যায় গাঢ় সবুজের ভেতর লাল কালো ছাই রঙের গাই গরু, তার ভেতর মাঝে মাঝে কালো উঁচু হাতি। গাদেলার ওপর থেকে আরজুমন বললেন, এবার আমরা আগ্রায় ফিরে যাই সবাই। দুটো বর্ষা চলে গেল, বাদশার মোবারকে গিয়ে তার ছেলে দাঁড়ালে তিনি কি ফিরিয়ে দেবেন? হিন্দুস্থানের লম্বা বিকেল, তার আলোতে যেন আশার ছিটে ছড়িয়ে পড়েছে। শাহজাদা ঝলসে উঠলেন। কি বলছো বেগম? আমি এখন দরিয়া অবধি সারা ওড়িশা কবজায় আনতে পারবো। চাই কি সুবে বাংলার রাজধানী জাহাঙ্গীরনগর অবধি আমার তাবে আসবে। রাজমহলেই আমরা জয়ের মুখ দেখব প্রথম। আরজুমন্দ বানু শাহজাদা খুররমের আশা আকাঙ্ক্ষায় উজ্জ্বল হয়ে ওঠা মুখখানা দেখলেন, কোনো কথা বললেন না। হাতির পিঠে গাদেলায় বসলে একটা দুলুনি আসে। 2 বছরেরও বেশি হয়ে গেল হিন্দুস্থানের মাঠে ঘাটে এই গাদেলায় দুলতে দুলতে এগোনো যেন তার অভ্যেসের ভেতর এসে গেছে। এই দুলতে দুলতে চলা, দারা জাহানারার নতুন নতুন জায়গায় নেবে তাঁবু গাড়ায় আনন্দ, রওশনারা আওরঙ্গজেবের অজানা প্রান্তরে নেমে খেলাধুলো, সবই যেন কোনো দিনই শেষ হবার নয়। এইভাবেই জীবনটা চলে যাবে। ওই যে আসমান থেকে মেঘের 3টে ঢেউ নর্মদার দিকে চলে গেছে, তা কি চিরকাল ওখানেই থাকবে? ইনসানের জয়ী হবার নেশা কোনো কষ্টকেই কষ্ট মনে করে না। এই 2 বছরে শাহজাদার মুখখানা একদম পাল্টে গেছে। বিলোজপুর থেকে হটে আসার দিনই যে কালচে ছায়া পড়েছে খুররমের মুখে, তা যেন আজ এইমাত্র আরও গভীর লাগল আরজুমন্দের। তিনি ঘোড়ার পিঠে বসা মানুষটির দিকে তাকিয়ে বললেন, আমি যে আবার মা হতে চলেছি। তাই বলে হাসলেন শাহজাদা। আরজুমন্দ সে হাসি মিলিয়ে যেতেও দেখলেন। সামনে সন্ধ্যা। আগে আগে দাখিলা মুটেরা এগিয়ে গিয়ে এতক্ষণে সুবিধা মতো জায়গায় তাঁবু গেড়ে অপেক্ষা করছে। রসইকাররা পাকশালায় এতক্ষণে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। পৌঁছেই যাতে খাবার পাওয়া যায়, শোয়া বসায় যাতে কোনো অসুবিধে না হয়। অন্যবার মা হবার কথাটা ভাঙতেই আরজুমন দেখেছেন শাহজাদা খুররম আহ্লাদে আনন্দে আটখানা হয়ে পড়েন। জয়, সুখবর, সৌভাগ্য এখনো কত দূরে জানি না। আমারই আব্বা হুজুর শাহী উজিরে আজম আসফ খাঁয়ের বিলি ব্যবস্থায় মোহাম্মদ খাঁ মির্জা আজিজ আমাদের তাড়িয়ে নিয়ে চলেছে। অথচ আব্বা হুজুরের সলা পরামর্শ শুনেই তো শাহজাদা খুররমের এত দিনকার ওঠা বসা। হেকিম আব্দুল হাজি সিরাজিকে হাতের কাছে পেলে হতো। কোলের ছেলে আওরঙ্গজেবের ঘুম কম, প্রায়ই রাত থাকতে বিস্তরখানায় জেগে উঠে বসে থাকে। কিন্তু হেকিম সাহেব তো আগ্রা দুর্গে। শাহজাদা খুররম এর ভেতর ঘোড়ার পিঠে আরও পেছনে চলে গেলেন, ধানুকিদের কাছাকাছি। ধানুকি পদাতিক বন্দুকচিরাই লড়াইয়ের শেষ ভরসা। ওরাই শেষ পর্যন্ত হাতাহাতি লড়াই করে জায়গা দখল করে।
এতদিন মার খেতে খেতেও এই লড়াকু মানুষগুলো শাহজাদাকে ছেড়ে যায়নি। এই প্রথম দূরে কোথাও যেন জয় অপেক্ষা করছে এমন একটা কথা মনে হবার মতো অবস্থা হয়েছে। শাহজাদা নিজে ঘুরে ঘুরে সব খবর নিতে লাগলেন। তীর মারবার আগে দেখে নেওয়া দরকার বিষের মজুদ কতটা। যদি একটানা 2-3 দিন লড়াই চলে তো রান্নার সময় পাওয়া যাবে না। তাহলে দাঁতে কাটবার মতো চানা থাকা চাই হাতের কাছে, থাকা চাই গলা ভেজাবার মতো পানি, গর্ত খোঁড়ার খন্তা, হাতাহাতি যুদ্ধের সময়কার হাত কুড়োল। 3 দিনের মাথায় টানা কুচ করে শাহজাদা খুররমের ফৌজ ভোর রাতে রাজমহলের দুয়ারে এসে পৌঁছল। এতদিন খুররম তাড়া খেয়ে ফিরেছেন, এই প্রথম তিনি আহম্মদ বেগকে তাড়া করে সুবে বাংলায় ঢুকে পড়লেন। সামনেই ভোরবেলার গঙ্গা, কোথাও যে যুদ্ধ হচ্ছে হিন্দুস্থানকে দেখে বোঝার উপায় নেই কোনো। তবে ফৌজের পথে যেখানে যে গাঁ পড়েছে, মান্ডি পড়ছে, তা একদম শুনশান। মানুষজন কোথায় যে লুকিয়ে পড়ছে বোঝার উপায় নেই। বাংলার সুবেদার ইব্রাহিম খাঁ ফাতেজাং বয়সে বুড়ো হলেও সাহসী মানুষ, করিতকর্মা। বাদশাহ জাহাঙ্গীরে তার অগাধ বিশ্বাস। ওড়িশার সুবেদার যেদিন সরকার রাজমহলে পা রেখেছেন সেদিন তিনি বুঝতে পেরেছিলেন শাহজাদা খুররম এলেন বলে। গঙ্গাকে পেছনে রেখে তিনি তার ঘোড়সওয়ারদের হারবল সাজাচ্ছিলেন। লোক লস্কর তেমন এসে পৌঁছয়নি বর্ধমান থেকে, রাজধানী ঢাকা, জাহাঙ্গীরনগর থেকেও। তবে গঙ্গায় জঙ্গি নৌবহর রাখতে ভোলেননি সুবেদার ইব্রাহিম খাঁ। তিনি রাজধানী থেকে এগিয়ে এসেই গঙ্গার গায়ে শাহজাদা খুররমকে আটকাতে চান। সামনেই বাংলায় ঢোকার পথ জুড়ে দাঁড়িয়ে রাজমহল পাহাড়। এতদিন শাহজাদা খুররম কোথাও দাঁড়াবার মাটি পাননি পায়ের নিচে। এই প্রথম তিনি যেন দেখতে পাচ্ছেন তেমন একটা সুযোগ হাতের মুঠোয়। বাগী হলেও হতে পারে এই সন্দেহে আব্বা হুজুর বাদশাহ জাহাঙ্গীর বড়ে ভাই খাসরুর চোখে আকন্দের আঠা লাগানোর হুকুম দেন। আর আমি তো সরাসরি আগ্রার দিকেই গোলা দেগেছি। আমাকে হয় যুদ্ধ করে যেতে হবে, না হয় ধরা দিয়ে কয়েদে গিয়ে পপির শরবত খেতে হবে। এ কথাটা বোঝে না কেন আরজুমন্দ? এবারই আরজুমন্দ জানবে তার শাহজাদা নেহায়েত নিকম্মা নয়, সে সত্যিই একজন শাহজাদা, বাদশাহ হবার মতোই শাহজাদা। রোদ চড়তে না চড়তেই খুররমের হারবলের মুখে দাঁড়া খাঁ বাছাই 2 রিসালা ঘোড়সওয়ার নিয়ে সিধে বাংলার তোপখানার দিকে ছুটে গেল। এরা যে কিসের জোরে লড়ে খুররম ফিল ই জংয়ের পিঠে বসে উঁচু থেকে সব দেখতে দেখতেও কোনো হিসেবে মেলাতে পারছিলেন না। বাংলার তোপগুলো সোজা শাহজাদার হারবলের মুখে পড়ে সবার সমেত তুর্কি ঘোড়াগুলোকে শূন্যে তুলে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। খুররম বুঝলেন মহা বিপদ, এখনই তার ফৌজ ছত্রাখান হয়ে যেতে পারে। দূরে অনেক পেছনে তখন তাঁবুর হাতায় খোলা মাঠে ওরা খেলছিল। অন্তত 1 মঞ্জেল পেছনে এক একটা গোলার আওয়াজে আরজুমন্দ কেঁপে কেঁপে উঠছিলেন। আর দেখছিলেন সে আওয়াজ কানে যেতেই তার ছেলেমেয়েরা এক একজন এক এক রকমভাবে তা নিচ্ছিল। জাহানারা কানে আঙুল দিয়ে বসে পড়ল মাটিতে। আর একটা গোলা বিকট শব্দ করে ফাটল কোথায় দূরে। তার থ্যাতলানো ভারী আওয়াজে দাঁড়া চোখ ফিরিয়ে বড় বড় করে আসমানে তাকালো। সে তাকানোতে ভয় নেই, যেন কোনো গভীর চিন্তায় এই শব্দ সায় দিল। যেন দাঁড়া বুঝতে পারছে লড়াই হলে এমনই হয়ে থাকে। রওশনারা এইসব শব্দে নির্বিকার। নির্বিকার আওরঙ্গজেব। তাদের সকালবেলার খেলাধুলোয় কোনো দাগই পড়ল না। বাংলার কামানের নলগুলোর মাথা এবার সুবেদার ইব্রাহিম খাঁ ফতেজাংয়ের হুকুমে খানিকটা নামানো হলো। আর সঙ্গে সঙ্গে ছুটে আসা দাঁড়া খাঁয়ের সওয়ারদের ওপর আগুনের বৃষ্টি হতে লাগল। একসঙ্গে 3-4 জন করে ঘোড়সওয়ার গোলা ফেটে ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ছিল। ঘোড়ার মরণ যন্ত্রণা, শূন্যে কোমর ভেঙে পড়া দেখার মতো ভয়ঙ্কর সুন্দর, আবার কষ্টেরও। দাঁড়া খাঁ দেখলেন যে করেই হোক বাংলার তোপখানায় গিয়ে পৌঁছতে হবে। ওই নলগুলো ঠান্ডা না করতে পারলে সবাইকে সাবার হয়ে যেতে হবে।
জনাকুড়ি ঘোড়সওয়ার নিয়ে খোলা তলোয়ার হাতে যখন ওরা তোপখানায় ঝাঁপিয়ে পড়লেন, তখন পেছনে 2 রিসালা সওয়ারের বাকি কেউ আর জিন্দা নেই। এরপর ব্যাপারটা হাতাহাতি। দূর থেকে সব দেখতে দেখতে হাতির পিঠে দাঁড়িয়ে উঠে শাবাশি দিলেন শাহজাদা খুররাম। তখন বাংলার মীর আতাসের কুশলী গোলন্দাজের সঙ্গে বাছাই ঘোড়সওয়ারদের নিয়ে দারা খাঁ জয় অথবা মৃত্যু যেটা পাওয়া যায় তাই খুঁজে নিচ্ছিলেন। খুররামের হুকুমে তার গোলন্দাজরা প্রথমেই তোপ দাগতে লাগলো গঙ্গায়। সেখানে ভেসে থাকা নৌকোরা পলকে উধাও হয়ে গেল। এবার তোপের মুখ নামিয়ে আনা হলো দুশ্মনের বুক বরাবর। খুররম দেখলেন দুশ্মনের পদাতিক সেপাই দারা খাঁয়ের কাঁধ এইমাত্র এফোঁড় ওফোঁড় করে দিল। দারা খাঁ উল্টে পড়লেন, কিন্তু ততক্ষণে সুবেদার ইব্রাহিম খাঁ ফাতেজাংয়ের সবকটা কামানি ঠান্ডা করে ফেলেছে বাকি ঘোড়সওয়াররা। এবার খুররমের কামানগুলো দুশ্মনের ঘোড়সওয়ারদের ফিকা পর্দা ছিঁড়ে খুঁড়ে আদাত হারবালের মুখে গোলা ফেলতে লাগল। সূর্য মাথায়, ধুলো, ঘাম, রক্তে সে এক অদ্ভুত মিশেল। তার সঙ্গে ঘোড়া, উট, হাতির ঘেমো গন্ধ মিশে বাতাস ভার হয়ে এলো। বাতাস শুঁকে খুররাম বুঝলেন এটাই জয়ের গন্ধ, এটাই যুদ্ধের আসল গন্ধ। সুবেদার ফাতেজাংয়ের ঘোড়সওয়াররা দিশেহারা হয়ে পড়ল। সুবেদার নিজে হাতি থেকে নেমে ঘোড়ায় উঠে ওদের মাঝখানে এসে পড়লেন। পরেই কোমর বেঁধে সবাইকে একত্র করার জন্যে ছুটে ছুটে উৎসাহ দিতে লাগলেন। প্রায় ছত্রভঙ্গ বাংলার ফৌজ আবার যখন ঘুরে দাঁড়াবে, সূর্য গঙ্গার ওপারে অনেকটা ঢলেছে, ঠিক তখনই একজন ধানুকির বিষ তীর গিয়ে সুবেদার ইব্রাহিম খাঁয়ের গলায় বিঁধল। সুবেদার বুড়ো মানুষ, বাঁ হাতে তীরটা টেনে তুলে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়েই ঘোড়া শুদ্ধ তীর বেগে ছুটে আসছিলেন। শাহজাদা বুঝলেন লক্ষ্য তিনিই। কয়েক বলকা ছুটেই ইব্রাহিম খাঁ ঘোড়ার ওপরেই অসাড়ে পড়ে গেলেন। সুবেদারকে দেখতে না পেয়ে বাংলার ফৌজ এদিক ওদিক ছত্রাকার হয়ে গেল। ডুবন্ত সূর্যের সামনে গঙ্গার তীরে রাজমহলে শাহজাদা খুররম অনেক দিন পর জয়ের মুখোমুখি হলেন। বহুদিন পরে তিনি জয়ের সেই চেনা তীব্র গন্ধটা নাকে টের পেলেন। ঝাঁঝালো, কিন্তু বুকের ভেতর ঢুকে ঢেউ তোলে। বাংলার অচল তোপখানায় দারা খাঁয়ের লাশ খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হলো না। সেই রাতেই নিহত মুসলমানদের গোড় দেওয়া শুরু হলো। দারা খাঁকে মাটি দেবার সময় খুররমও নিজে দুমুঠো মাটি দিয়ে জানাজার সামিল হলেন। নিহত হিন্দুদের গঙ্গার তীরে দাহ করা হচ্ছিল। সে কাজ দেখছিলেন ঘোড়সওয়ার বাহিনীর সর্বেসর্বা ভীম সিসোদিয়া। কাঠের আগুনে ভীমের গালপাট্টা সমেত মুখখানা ভয়ঙ্কর লাগছিল। জানাজা সেরে শাহজাদা খুররম ভীমের সামনাসামনি হলেন। বাতাসে এখনো সারা দিনের গরম। সেই গরম মালুম হচ্ছিল দাহের আগুনের শিখার এদিক ওদিক ঢলে পড়ায় আবার ফিরে ফিরে উঠে দাঁড়ানোয়। শাহজাদাকে দেখে ভীম সিসোদিয়া কুর্নিশ করলেন ঝুঁকে। তারপর বললেন, এবার আপনার মোবারকে 2 সুবা, বাংলা আর ওড়িশা। রাজধানী কোথায় থাকবে? কেন মালিকে মুলুক? যেখানে আছে ঢাকা জাহাঙ্গীরনগরে এই রাজধানী থাকবে। হামলা করতে হলে গাদাগুচ্ছের নদী পেরিয়ে তবে হামলা করা যাবে। ওখান থেকেই আপনার শাহী ফরমান বেরোবে। মোটে 2 সুবা নিয়ে কি শাহী জমে? আকবর বাদশার বাদশাহী ছিল 15 সুবা নিয়ে। শুরুতে তো তা হয়নি শাহজাদা। বাবার শাহী শুরুতে কি ছিল হজরত? ধীরে ধীরে আপনার শাহীও আগ্রা পেরিয়ে কান্দাহার অবধি ছড়িয়ে পড়বে বলছেন ভীম সিসোদিয়া? আপনারা সহায় থাকলে হয়তো তাই হবে। বলতে বলতে শাহজাদা খুররম তার পেয়ারের ফিল ইজাংয়ের হাওদায় গিয়ে উঠলেন। অমনি রাতের অন্ধকারে গলঘণ্ট দোলাতে দোলাতে হাতি চলল। আসমানে তারা, পায়ের নিচে 2 সুবা, সামনে পেছনে কোনো আতঙ্ক নেই। এখনই মহাবত খাঁ কিংবা মির্জা আজিজ শাহজাদাকে ঘাঁটাবেন না। নিশ্চিন্ত খুররম যখন তাঁবুর সামনে এসে নামলেন, তখন রাত বেশ গভীর। 1-2 সুবা মাঝে মধ্যে বিগড়েই থাকে হিন্দুস্থানে। কখনো বান,
কখনো বা অজন্মা। তাছাড়া আছে হঠাৎ হঠাৎ সুবেদারদের সাপের 5 পা দেখা। আগ্রা থেকে অনেক দূরে সুবার রাজধানীতে বসে সুবেদারদের মনে হতেই পারে আল্লাহর পরেই তারা সুবার তাবাত মানুষের দণ্ডমুণ্ডের কর্তা। বাদশাকে হাসিল উসুল করে পাঠিয়ে দেবার পর আগ্রা বড় একটা পেছন ফিরে কিছু ঘেঁটে দেখে না সুবায়। আগ্রা দুর্গে বাদশাহ জাহাঙ্গীর তাই দর্শন ঝরকায় যেমন নিত্য সকালে দর্শন দিতে দাঁড়াচ্ছিলেন, তেমনি সিরাজির সঙ্গে কাবুলি পিচ দিয়ে ফি সন্ধ্যায় তেষ্টা মিটিয়ে দিব্যি ফার্সি রুবাই আর সেই সঙ্গে সুন্দরীদের নাচ চেখে চেখে দেখছিলেন। চিন্তিত শুধু 2 ভাই বোন। বোন নূরজাহানের আক্ষেপ, খুররমকে এখনো বন্দি করা গেল না। ভাই আসাফ খাঁয়ের একমাত্র ভাবনা, দামাদ কি আর কোনোদিন জয়ী জঙ্গির বেশে আগ্রায় ঢুকবে না? বেগম নূরজাহানের আক্ষেপের কোনো ঢাকাচাপা নেই, এ ব্যাপারে তিনি বসেও নেই। আর উজিরে আজম আসাফ খাঁ বাদশার দরবারে বসে ভুলেও খুররম কথাটি মুখে আনেন না। বাকি আগ্রা আগ্রাই চালে চলছিল। সেখানে কেউ জাগে ভোরে রাজানে, কেউ ঘুমোতে যায় শেষ রাতে মুজরো সেরে। রাজা কি মান্ডিতে চবুতরা বা লাল চকের চেয়ে শীত যেন বেশি পড়ে। জানলায় জানলায় ভারী পর্দা, তাতে গাহেকের আরাম, যে গায় তারও আরাম। কেননা বাইরে পাথুরে গলি থেকে ঘোড়ায় টানা গাড়ির ঘর ঘর ওপরে উঠে গানের সঙ্গে মিশতে পারে না। তবু এক একদিন কোনো কোনো গান পর্দা ছাপিয়ে রাজা কি মান্ডির সরু গলির আকাশে ভাসতে থাকে। ভোর রাতে ঘুম ভেঙে গেল আগ্রাওয়ালি রেহানার। দারুণ রেওয়াজি গলায় বিলাস খান গাইছেন, তুসে নাই বলু, ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা, তুসে নাহি বলু, তুসে নাহি বলু। ভৈরবী, কিন্তু সামান্য হেরফেরের লীলা। হঠাৎ নিজের ঘরের কোণে চোখ পড়ে গেল রেহানার। তার মুজরোর গালিচায় একটি শিশু অঘরে ঘুমোচ্ছে, বড় আরামে, দামি তুষের নিচে। টরির সঙ্গে একটু একটু করে ভোর হচ্ছিল। শেষ রাতের বৃষ্টি ধরে এলো। মাখন মিছরির ফেরিওয়ালারা রাস্তায় বেরিয়ে পড়েছে। বিলাস খান যমুনার দিককার জানলা খুলে দিয়ে গলা সাজছিলেন। এখান থেকে যমুনা দেখা যায় না, কিন্তু জানলার দিকেই যমুনা ভেবে নিলে গাইতে সুবিধা হয়। নিজের ছোটবেলায় দেখা আগ্রার চেয়ে এখনকার আগ্রা অনেক ঘিঞ্জি হয়ে গেছে, দম ফেলা যায় না। কে যেন দরজা খটখট করল। একবার নয়, দুবার। মহা বিরক্ত হয়ে বিলাস খান থামলেন। কোঠা বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন তিনি। দরজা খুলতেই থমকে গেলেন বিলাস খান। সারা রাত বৃষ্টির পর আগ্রায় তখনও ভালো করে ভোর হয়নি। একটু আগে কোতোয়ালের রাত পাহারার ঘোড়সওয়াররা রাস্তা কাঁপিয়ে ফিরে গেছে। বিলাস খানের সামনে এখন বোরখায় ঢাকা এক জেনানা দাঁড়িয়ে। আগ্রায় নামি দামি মানুষদের চলতি রেওয়াজ, রাজধানীর বাইরে কোথাও গেলে নেশায় বা ঝোঁকের মাথায় দুম করে নিকা করে বসা। সেই সব নিকার আওরাতরা মাঝে মধ্যে রাজধানীতে এসে বেগমের অধিকার দাবি করে। তাই নিয়ে হৈহুজ্জত কেলেঙ্কারি লেগেই থাকে। কাজীর বাড়ি গিয়ে মাসোহারার পাওনাগণ্ডা স্থির করে তবে তাদের কেউ কেউ রাজধানী ছাড়ে। কোনো কোনো আওরাত মিথ্যে দাবি করেও আশরাফি দামড়ি হাতিয়ে থাকে। বিলাস খান গোড়াতেই বলে নিলেন, দেখো বাপু, আমি গাইছি, কি চাই, কত চাই, তাড়াতাড়ি বলে ফেলো, থাকলে দিয়ে দিচ্ছি, নইলে বিদেয় হও। এমন সুন্দর সকালটা মাটি করে দিও না। বোরখার ভেতর থেকে আওরাত কোনো কথা বলল না। বিলাস খান বুঝলেন এ বড় শেয়ানা জেনানা, মোটা দাও মারতে এসেছে। বললেন, আমায় রেহাই দাও না, আমি বুড়ো হতে চলেছি। সারা জীবন গান বাজনা করে এ বয়সে কি আর শাদি করা সম্ভব? বলেই ঘুরে ওপরে উঠে আসবেন বিলাস খান, পারলেন না। বোরখার ভেতর থেকে আওরাত আচমকাই তুষে ঢাকা একটা ঘুমন্ত বাচ্চা বের করে একদম বিলাস খানের পায়ের ওপরেই শুইয়ে দিল। আপনার কদমে জমা দিলাম হুজুর। তওবা তওবা, আমি বাইরে কোথাও কোনো নিকাই করিনি, তো বাচ্চা পয়দা হবে কোত্থেকে? এখনই সরাও বলছি। কোথায় একটু গলা ছেড়ে গাইব, তা নয় ভোরবেলাতেই যত ঝামেলা। নাও, কত চাই? বলে মির্জাইয়ের ভেতর থেকে হাতে যা উঠল
তাই ওই আওরাতের সামনে মেলে ধরলেন বিলাস খান। হুজুর, আমি কিছুই চাইতে আসিনি। আপনি ওস্তাদ তানসেনের ছেলে, সবসময় আমাদের মতো মেয়েদের জন্যে তিনি দাঁড়িয়েছেন। তুমি কে? আমি এই রাজা কি মান্ডির গানেওয়ালি রেহানা। ও, তা তোমার এ বাচ্চা? আমার নয় ওস্তাদ, আমি তওয়াইব ঘরানার আওরাত। এ হলো গিয়ে এক হিন্দুর বাচ্চা। হিন্দুর? তা তোমার কাছে? যা ঘটেছিল তাই বলল রেহানা। শেষে বলল, জন্ম দিয়েই ওর মা আমাদের সিঁড়ি ঘরেই মারা যায়। এই মাসুম বাচ্চাকে আমার কাছে তো আর রাখা যাচ্ছে না। কে দেখবে, কার কাছেই বা দেব? শুনেছি ওস্তাদ তানসেন আমাদের মতো আওরাতদের জন্য সবসময় সামনে এসে দাঁড়াতেন। আপনি তারই ছেলে, তাই। আগ্রা জেগে উঠছিল। বিলাস খান কি ভাবলেন একবার। বললেন, আমি তো এখানে সময় গুজরানে আসি। সে কথা জানি হুজুর। যে জেনানার এ কোঠা ঘর তিনি তো বড়ে গানেওয়ালি ছিলেন এক সময়, সবই শুনেছি হুজুর। রাজা কি মান্ডিতে ওর গানের খুশবু সারা আগ্রায় ছড়িয়ে পড়তো এক সময়। তা সে জন্নাত বাই আজ ক বছর তো বিস্তারা ছেড়ে উঠতেই পারেন না, বাতে কষ্ট পাচ্ছেন। আমি বসে বসে গান শোনাই। সে গানই আমরা শুনতে পাই হুজুর। এক কাজ করো রেহানা, ওকে শাহী এতিমখানায় দিয়ে এসো। আমি বলে দেব, দেখভাল হবে ঠিক মতো। আমার এখানে কে দেখবে ওকে? না ওস্তাদ, এতিমখানায় দেব না। জেনানা বাচ্চা, একটু বড় হতেই এতিমখানায় শয়তানরা ওকে কাবুল নয়তো খোরাসানের ব্যাপারীদের কাছে বেচে দেবে। তা আমি কোথায় রাখব? এখানে জায়গা কোথায়? আপনি অনেককে জানেন। আপনার নিজের দৌলতখানায় রাখতে পারেন। এক কোণে পড়ে থাকবে আপনার নিজের বাড়িতে। জানি সেখানে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। মাসুম নাদান বাচ্চা। হিন্দু যে ও, তা বুঝলে কি করে? ওর মায়ের হাতের কবচে লেখা ছিল লক্ষ্মী। কবচটা ওর গলায় লটকে দিয়েছি। বিলাস খান লম্বা মানুষ, মাথাটি কাঁচা পাকা, একটু ঝুঁকে তুষের ভেতর ঘুমন্ত শিশুর দিকে তাকালেন। ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো কোনো আনন্দের কিংবা ভয়ের বা দুঃখের খোয়াবে মাসুম বাচ্চাটি বুঁদ হয়ে আছে। ও জানেও না আগ্রা কি জিনিস, ইনসান কতটা বেদর্দি হতে পারে। গাঢ় গলায় তিনি বললেন, আমার কোলে তুলে দাও। আগ্রাওয়ালি রেহানা সে কণ্ঠস্বর শুনে মনে মনে তারিফ করল। কি ভরাট, কি সুরেলা! কথার দানাই যে এত মিঠাস হতে পারে মানুষের তা আগে জানা ছিল না। নিচু হয়ে সে তুষ সমেত শিশুটি তুলে বিলাস খানের বাড়ানো হাতে জমা দিল। হুজুরের হাতের পাতা দুখানি লম্বা লম্বা। বাচ্চাটা জমা দিয়েই রেহানার চোখ ছলছল করে উঠল। এই কমাসে একটা মায়া পড়ে গেছে। পলতে ভিজিয়ে দুধ খাইয়েছে রেহানা, তার নিজের বুকে দুধ আসে না, কোনোদিন আসবেও না। সে তওয়াইব ঘরানার আওরাত যে। বিলাস খানের কোলের ভেতর ঘুমন্ত অবস্থাতেই একটা মোচড় খেলো বাচ্চাটা। আরামের মোচড়, ঘুমের মোচড়। পেছন ফিরেই এক ছুট্টে আগ্রাওয়ালি রেহানা রাজা কি মান্ডির গলি পেরোলো। এখনো বৃষ্টিতে গলির পাথর ভিজে। ছুটে সে নিজের কোঠা ঘরের সিঁড়িতে এসে ধপ করে বসে পড়ল। এমন মাসুম বাচ্চা এতিমখানায় বড় হতে হতে যদি বিক্রি নাও হয়ে যায়, বয়সকালে কোনো হিন্দু দালালের খপ্পরে গিয়ে পড়বেই পড়বে। ওদের আর কাঠি আগ্রার গলিতে গলিতে ছড়ানো, সেই গোলকুন্ডা থেকে রাওয়ালপিন্ডি অবধি সব জায়গায় ওদের জাল বিছানো। তখন জওয়ান বয়সে হিন্দুর পাতুরিয়া ঘরানায় ঠিক ওকে ঠেলে দেওয়া হবে। আমারই মতো কোনো পিপুল গাছের সঙ্গে ওর বিয়ে দিয়ে নাকের নথ কষাতে হবে। তার চেয়ে এই অনেক ভালো হলো। 16 নম্বর অধ্যায় এইটুকুই। আপনাদের সঙ্গে চাই, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।